মানুষ ঠকানোয় পিএইচডি করেছেন তিনি। এনার পাল্লায় পড়ে ঠকেছেন টাটা বিড়লা থেকে আম্বানিও। একবার নয়, দুবার নয়, তিনবার বিক্রি করেছেন তাজমহল। বিক্রি করেছেন দিল্লির লালকেল্লা, সংসদ ভবন, এমনকি রাষ্ট্রপতি ভবনও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অসম্ভব কাজগুলোকেই সম্ভব করেছেন তিনি। পুলিশকে বোকা বানানো এনার বাঁ হাতের খেলো। তিনি জালিয়াতি করেছেন, অথচ পুলিশ তাকে ধরতে পারেনি। তার বুদ্ধির কাছে আইএএস, আইপিএস অফিসাররাও ফেল। এমনকি নিজের মৃত্যুকেও পর্যন্ত ধোঁকা দিয়েছেন তিনি। তিনি জীবিত না মৃত আজও জানে না পুলিশ। শুধু তাই নয়, তাকে নিয়ে বলিউডে বানানো হয়েছে তিনটে সিনেমা। না, এটা কোনো সিনেমার গল্প নয়। এটা একটা বাস্তব গল্প। আর এই গল্পের নায়ক কিংবা বলা ভালো খলনায়ক মিথিলেশ কুমার শ্রীবাস্তব। আগে হ্যাঁ, ইনি ভারতের সবথেকে বড় ঠকবাজ, গরিবের মসিহা ওরফে মিস্টার নটবরলাল। কিন্তু বিহারের একটা সাধারণ গ্রামের ছেলে কিভাবে হয়ে উঠল ভারতের সেরা ঠকবাজ, সেই গল্পটাই জানাবো পরের অধ্যায়ে। সালটা 1960। হানিমুনি ভারতে বেড়াতে এলেন এক মার্কিন নবদম্পতি। চোখের সামনে তাজমহল। মুগ্ধ দৃষ্টিতে দু চোখ ভরে দেখছেন তাজমহল। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। আপনি চাইলেই এই পুরো তাজমহলের মালিক হতে পারেন। তরুণী অবাক হয়ে প্রশ্ন করলেন, কিভাবে? উত্তর এলো, আপনার স্বামী চাইলেই কিনে নিতে পারেন এই তাজমহল। আমি ভারত সরকারের কর্মচারী। ভারত সরকার আমাকে তাজমহল বিক্রির দায়িত্ব দিয়েছে। শুনতে কিছুটা খটকা লাগলো বটে, কিন্তু তাজমহলকে নিজের করে পাওয়ার স্বপ্ন কার না থাকে বলুন তো। তবুও খটকা দূর করতে মার্কিন দম্পতি প্রশ্ন করলেন, আপনাদের সরকার তাজমহল বিক্রি করতে চাইছেন কেন? তৎক্ষণাৎ জবাব এলো, এখানে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। তাদের মুখে খাবার তুলে দিতে সরকার হিমশিম খাচ্ছে। তার উপর হাজার হাজার টাকা খরচ করে তাজমহল মেইনটেইন করা আমাদের পক্ষে সম্ভব নয়। ব্যাস, এরপরে আর কোনো প্রশ্ন নয়, আর কোনো সময় নষ্ট নয়। ভারত সরকারের দুর্দশা শুনেই মন গলে গেল এই বিদেশি দম্পতির। চোখের সামনে যখন এত বড় সুযোগ, তারা কিনে নিলেন তাজমহল। মুঘলের আমলের শ্রেষ্ঠ নিদর্শন, পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, তাজমহল বিক্রি হয়ে গেল বিদেশির হাতে। তবে টাকা তো দিলেন, কিন্তু তাজমহল পেলেন না। যতক্ষণে ওনারা ব্যাপারটা বুঝে উঠলেন, ততক্ষণে টাকা নিয়ে চম্পট দিয়েছেন সেই ব্যক্তি। কি বলছেন? এটা কোনো গল্প বা সিনেমার প্লট? আগে না, এতক্ষণ যা শুনলেন তা হুবহু একটি বাস্তব ঘটনা। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, দেখুন এটা কখনো হয় নাকি? মানুষ এত বোকা হতে পারে? আগে হ্যাঁ, সবই সম্ভব যদি সামনের মানুষটার নাম হয় নটবরলাল। কিন্তু কে এই নটবরলাল? কিভাবে মানুষ ঠকাতো সে? সেই গল্পটাই বলবো এবার। সালটা 1912। ভারত তখনও স্বাধীন হয়নি। বিহারের সিওয়ান জেলার এক স্টেশন মাস্টারের ঘরে জন্ম নিল একটি ছেলে। নাম রাখা হল মিথিলেশ কুমার শ্রীবাস্তব। মিথিলেশ তখন কিশোর। তার এক প্রতিবেশী তাকে বিশ্বাস করে ব্যাংকের একটি ড্রাফট জমা দিতে দায়িত্ব দেয়। ওই ড্রাফট দেখে মিথিলেশের মাথায় একটি বুদ্ধি খেলে যায়, টাকা চুরি করার। প্রতিবেশীর সই নকল করে ড্রাফটে থাকা 1000 টাকা তুলে নেয় সে। তখনকার আমলে এই টাকা মানে আজকের কয়েক লক্ষ টাকা। ব্যাপারটা জানাজানি হতেই বাড়ি ছেড়ে পালায় সে। বিহার থেকে পালিয়ে আসে কলকাতায়। কলকাতায় এসে কমার্স নিয়ে ভর্তি হয় সে। বিকম কমপ্লিট করে ল নিয়ে ভর্তি হয় সে। এর সঙ্গেই শুরু হয় স্টক ব্রোকারের কাজ। দিনে সে একজন ছাত্র ও স্টক ব্রোকার। রাতে ঠকবাজিয়ার করার নানান প্ল্যানিং করত সে। আর সেই সঙ্গেই চলত অন্যের নথি সই জাল করার প্র্যাকটিস। ধীরে ধীরে এই কাজ করতে করতে সিদ্ধহস্ত হয়ে উঠল সে। এরপর এলো 1937 সাল। মাত্র 25 বছর বয়সে 9 টন লোহা চুরি করার দায়ে প্রথমবার পুলিশের জালে ধরা পড়ল সে। এর দরুন 6 মাসের জেল হয় তার। তবে জেল থেকে ছাড়া পেয়েও শুধরে যাওয়া তো দূরের কথা, বরং তার জোচুরি আরও বেড়ে যায়। মিথিলেশ ঠিক করে, এসব আর নয়। এবার সৎ পথেই মানুষ ঠকাবে সে, সৎ পথে মানুষ ঠকানো। সেটা আবার কি? আগে হ্যাঁ, এবার সেই গল্পটাই বলবো। ছোট থেকে দুর্দান্ত ট্যালেন্টেড ছিল মিথিলেশ। মানুষের সই, ডকুমেন্ট জাল করায় এক্সপার্ট ছিল সে। ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সিগনেচার নিখুঁতভাবে জাল করতে পারত সে। এই রাষ্ট্রপতির সই জাল করেই তিনবার তাজমহল বিক্রি করেছে সে। ছদ্মবেশ ধরতে সে এতটাই পটু ছিল যে জায়গা এবং পরিকল্পনা অনুযায়ী ঝট করে নাম, পোশাক, লাইফস্টাইল বদলে নিত সে। সেই সময় যেসব বিদেশি পর্যটকেরা ভারত ঘুরতে আসতেন, সরকারি আধিকারিক সেজে নিজের পরিচয় দিত মিথিলেশ। সঙ্গে রাখত জাল সরকারি কাগজপত্র ও স্ট্যাম্প পেপার। শুধু তাই নয়, সেই সময় সমাজসেবী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি সেজে বড় অঙ্কের ডোনেশন নিয়ে আসত টাটা, বিড়লা এবং ধীরুভাই আম্বানিদের কাছ থেকে। নিখুঁত নথি এবং অসামান্য ঝাঁকফুটো ছবি হওয়ায় তারা কেউ সন্দেহ করেননি কোনোদিন। এভাবেই বেশ কিছুদিন বিদেশি পর্যটকদের মিষ্টি কথার জালে ফেলে বোকা বানিয়ে সে 3বার তাজমহল, 2বার লালকেল্লা বিক্রি করে। এমনকি রাষ্ট্রপতির সই নকল করে রাষ্ট্রপতি ভবনও বিক্রি করে দেয়। এইভাবেই 455 জন সাংসদ সহ ভারতের গোটা সংসদ ভবনটাকেই বিক্রি করে দিয়েছিল সে। এ ঘটনা ওই সময় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল পুলিশ মহলে। পুলিশের বড় কর্তাদের কাছে মিথিলেশ হয়ে উঠেছিল চরম মাথা ব্যথার কারণ কিছুতেই মিথিলেশকে গ্রেপ্তার করতে পারছিলেন না তারা। বুদ্ধি খাটিয়ে বারবার পুলিশকে ধোঁকা দিচ্ছিল সে। একটা সময় পর নিজের নামটাও বদলে ফেলে মিথিলেশ। নতুন নাম রাখে নটবরলাল। এবার বলব মিথিলেশ থেকে নটবরলাল হওয়ার সেই দুর্দান্ত গল্পটা। একবার এক সরকারি আধিকারিকের বেশে চুরি করতে নেমেছিল মিথিলেশ। এইসব চুরি একা করত না সে, তার একজন গুজরাটি সাগরেদও ছিল। তার নাম ছিল নটবরলাল। দুজনে মিলেই যা করার করতেন তারা। একবার জালিয়াতি করতে গিয়ে মিথিলেশ এবং নটবরলাল দুজনেই ধরা পড়ে পুলিশের জালে। মিথিলেশের সাগরেদ কোনো রকমে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। ভুল করে পুলিশ মনে করে মিথিলেশই নটবরলাল। মিথিলেশ দেখে এটা তার কাছে একটা ভালো সুযোগ পরিচয় গোপন করার। তারপর থেকেই মিথিলেশ হয়ে যান নটবরলাল। এরপর থেকে সে যে কাণ্ড ঘটাত, নাম হতো নটবরলালের।
এভাবেই নটবরলাল নামটি ধীরে ধীরে মিথিলেশের অপরাধ জগতের পরিচিত নাম হয়ে ওঠে। কিন্তু এত অপরাধ করেও কিভাবে ছাড়া পেয়ে যেতেন তিনি, সেই গল্পেই এবার আসা যাক। শুধু বিহার আর বাংলা নয়, সারা দেশ জুড়েই প্রতারণার কারবার চলত ওনার। ছদ্মবেশ নিতে তিনি ছিলেন ওস্তাদ। প্রায় 50 রকমের ছদ্মবেশ নিতে পারতেন তিনি। সারা জীবনে মোট 52 বার বদলেছিলেন নিজের নাম। মিথিলেশ আগরওয়াল, সুরেন্দ্র কুমার, সীতারাম আদি, শঙ্কর লাল, বি.এন. ময়ূর এগুলো হল নটবরলালের কিছু জনপ্রিয় ছদ্মনাম। চুরি করতে গিয়ে অনেক সময় পুলিশের হাতে ধরাও পড়েছেন তিনি, কিন্তু প্রতিবারই পালিয়ে গিয়েছেন নাটকীয়ভাবে। আবার গ্রেপ্তার করলেও পুলিশ তাকে জেলে বন্দী করে রাখতে পারত না বেশি দিন। অন্তত 100টি প্রতারণার কেস ও জোচ্চুরির মামলায় নটবরলালের পেছনে লেগেছিল 8টি রাজ্যের পুলিশ। বিভিন্ন মামলায় তার সাজা সম্মিলিত মেয়াদ হয় 113 বছর। কিন্তু নটবরলাল পুলিশ আর জেলাকে বুড়ো আঙুল দেখিয়ে 9 বার ধরা পড়েও জেল থেকে পালিয়েছেন। জেল ভাঙা যেন তার কাছে কোনো ব্যাপারই না। সর্বসাকুল্যে 20 বছরের মতো জেল খাটতে হয়েছিল তাকে। কারণ তিনি বুদ্ধির জোরে প্রত্যেকবার জেল থেকে পালিয়ে যেতেন। টাটা, বিড়লা থেকে আম্বানি, মোর কথা ভারতের এমন কোনো স্বনামধন্য শিল্পপতি বাকি ছিলেন না, যাকে নটবরলালের পাল্লা পড়তে হয়নি। তার ছদ্মবেশ, কথা বলার ধরন দেখে মনেই হতো না যে এই ব্যক্তি কোনো সরকারি আধিকারিক কিংবা কোনো কেন্দ্রীয় স্তরের নেতার মন্ত্রীর সেক্রেটারি নন। কিন্তু ঠিক কিভাবে মানুষকে ঠকাতেন তিনি, বলব পরের অধ্যায়ে। নটবরলালের প্রতারণার টেকনিক অনেকটাই মিলে যায় ইন্টারন্যাশনাল ঠকবাজ ফ্র্যাঙ্ক অ্যাবেগনেল আর ভিক্টর লাস্টিকের সঙ্গে। অ্যাবেগনেল জাল চেক তৈরি করতেন আমেরিকায়, আর লাস্টিক তো একবার গোটা আইফেল টাওয়ারই বিক্রি করে দিয়েছিলেন। তবে এনাদের থেকে মিথিলেশের স্টাইলটা ছিল একেবারে আলাদা। একবার রাজীব গান্ধীর আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারির সেক্রেটারি সেজে দিল্লির এক নামকরা ঘড়ির দোকানে গিয়েছিলেন নটবরলাল। দোকানের মালিককে তিনি গিয়ে বললেন, প্রধানমন্ত্রী ভারত ঘুরতে আসা বিদেশি অতিথিদের 90টি দামি ঘড়ি উপহার দেবেন, তার জন্য মন্ত্রীমশাই তাকে ঘড়ি কিনতে পাঠিয়েছেন। অশোকস্তম্ভের ছাপ মারা সরকারি প্যাডে মন্ত্রীর সই করা চিঠি দেখে দোকানদারও সরল বিশ্বাসে তাকে 90টি ঘড়ি দিয়ে দেন। টাকা মেটাতে দোকানদারদেরকে দেন সরকারি ড্রাফট। দোকানদার এরপর যখন ড্রাফট ভাঙাতে গেলেন, তখন বুঝলেন আসল কেসটা কি। তাহলে ওনার সাহস আর কনফিডেন্সটা কোন লেভেলের ছিল বুঝতে পারছেন। একবার ভারতের অর্থমন্ত্রী ভিপি সিং এর ছেলের বিয়ের জন্য তৈরি গহনা নিয়ে 82,000 টাকার জাল চেক দেখিয়ে পালান নটবরলাল। সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো, এই লক্ষ লক্ষ টাকার প্রতারণা করতে কোনোদিনও কোনো অস্ত্র হাতে তোলেননি তিনি। ব্যবহার করেছেন কেবল ছলনা। নগদ অস্ত্র, আর তার সেই নগদ অস্ত্রের আঘাতে ঘায়েল পুলিশের রাতের ঘুম উড়ে গিয়েছিল সেই সময়। কিন্তু এত টাকা নিয়ে কি করত সে? আর এখানেই লুকিয়ে রয়েছে এই গল্পের আসল কাহিনী। আর ওটাই বলব পরের অধ্যায়। শুধুমাত্র টাকার জন্য কোনোদিন ঠকবাজি করেননি নটবরলাল। কারণ ঠকবাজি তার পেশা নয়, ঠকবাজি ছিল তার নেশা। আর তার এই নেশায় তাকে প্রতারণা করতে বাধ্য করত। তবে ঠকবাজির টাকা কিন্তু কখনো নিজের জন্য খরচ করতেন না তিনি। তার নজরে এগুলো প্রতারণা ছিল না, এগুলো ছিল সমাজসেবা। কারণ সমাজের ধনীদের থেকে টাকা লুটে সেটা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন তিনি। তিনি মনে করতেন এটাই মহান সেবা। আর এই সমাজ সেবা করতে গিয়ে ভারতের 8টি রাজ্যে 100টির বেশি মামলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিলেন তিনি। তবুও তার মধ্যে ছিল না কোনো ভয়। তুমি কিভাবে লোক ঠকাও, একবার জজ সাহেবের এই প্রশ্ন শুনে জের কাছ থেকে 1 টাকা চেয়েছিলেন নটবরলাল। টাকা নিয়ে পকেটে পুরে নিয়ে নটবরলাল উত্তর দিয়েছিলেন, আমি কাউকে কোনোদিন বন্দুক দেখিয়ে বা মারধর করে লুট করি না। আমি লোকেদের কাছে চাই, আপনারই মতো লোকেরা আমাকে টাকা দিয়ে দেয়। এই যেমন আপনি দিলেন। আমাকে 1 ঘন্টার জন্য ছেড়ে দিন। আমি মার্কেট থেকে এখনই 1000 টাকা এনে দেব। যে রাস্তায় যে লোকের থেকে আগেরবার নিয়েছি সেখান থেকেই, এবং লোকেরা আমায় স্বেচ্ছায় দিয়ে দেবে। তখন লখনৌ জেলে বন্দী নটবরলাল। তখনকার দিনে জেলে কোনো কয়েদিকে কেউ চিঠি লিখলে সেটা আগে পড়ে দেখত জেলের। এটাই ছিল নিয়ম। নটবরের জন্য চিঠি এলেও কোনো চিঠি লিখত না নটবরলাল। কিন্তু স্ত্রীর 8 নম্বর চিঠি আসার পর জেলার সাহেব নটবরলালকে বলেন, এই চিঠির উত্তর তোকে দিতেই হবে। চিঠিতে লেখা ছিল, চাষ করব, কিন্তু জমিতে লাঙ্গল দেওয়ার টাকা নেই। উত্তরে নটবরলাল লিখলেন, জমির এক জায়গায় প্রচুর সোনা লুকানো আছে। 1 ফুট খুঁড়ে কিছু সোনা নিয়ে আপাতত কাজ চালাও। আমি জেল থেকে বেরিয়ে বাকিটা দেখছি। এ চিঠি স্ত্রীর কাছে পৌঁছাবার আগেই সোনা উদ্ধারের গ্রামে চলে যায় পুলিশ। লোক লাগিয়ে পুরো জমি খুঁড়ে ফেলেও মিলল না সোনা। কয়েক মাস পর আবার চিঠি এলো। চিঠিতে লেখা, পুলিশ জমি জচে গেছে, চাষ খুব ভালো হয়েছে। রাগে আগুন হয়ে জেলা সাহেব নটবরের ছেলের এসে চেঁচামেচি শুরু করেছিলেন। শান্ত গলায় নটবরলাল বলেছিলেন, আমি তো চিঠি লিখতে চাইনি। আপনি জোর করেছিলেন বলে চিঠি রেখেছিলাম। এই জন্যই আমি চিঠি লিখতাম না। জীবনে বহুবার এমন তুখোড় বুদ্ধির পরিচয় দিয়েছেন নটবর। তবে শেষ জীবনে তিনি যে খেয়াল দেখিয়েছেন, সেটা যে কোনো সিনেমার গল্পকেও হার মানাবে। সালটা 1996। নটবরের বয়স তখন 84 বছর। পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। তখন তিনি ভীষণ অসুস্থ। তাকে পাঠানো হলো কানপুর জেলে। হাঁটা চলার ক্ষমতা হারিয়েছেন। নটবরলালের তখন সর্বক্ষণের সঙ্গী একটা হুইল চেয়ার। তাকে দিল্লির এমসে ভর্তি করার নির্দেশ দিল আদালত। কানপুর থেকে ট্রেনে করে নটবরলালকে নিয়ে আসা হলো দিল্লিতে। ট্রেন থেকে নামিয়ে বসানো হলো হুইল চেয়ারে। জেল পুলিশ আর রেল পুলিশ পাশাপাশি কথা বলছে। বলতে না বলতেই হুইল চেয়ার ফাঁকা। চিরকালের জন্য উধাও হয়ে গেল নটবরলাল। তারপর আর তার সন্ধান পাওয়া গেল না। পরিবারের তরফ থেকে দাবি করা হলো নটবরলালের মৃত্যু হয়েছে। যদিও পুলিশ বিশ্বাস করেনি। কিন্তু আর কোনোদিনও নটবরকে দেখা যায়নি। 2009 সালে আদালতে জমা পড়ল একটি আবেদন। নটবরের উকিল আদালতে একটি আবেদন করেন, তাতে লেখা নটবরের নামে যত মামলা আছে তা যেন তুলে নেওয়া হয়। কারণ 2009-এর 25শে জুলাই নাকি মৃত্যু হয়েছে নটবরলালের। অথচ তার ভাই গঙ্গা প্রসাদ শ্রীবাস্তব দাবি করলেন, নটবরের মৃত্যু হয়েছে 1996 সালে 24শে জুন। কোনটা সত্যি আজও জানা যায়নি। আর জানা যাবে না কোনোদিনও।
কারণ নিজের মৃত্যুতে নিজের স্টাইলেই রহস্যের পর্দা বিছিয়ে দিয়ে গিয়েছেন নটবরলাল। কিন্তু নটবরলালকে শুধু একজন ঠকদোচ্চোর ভাবলে ভুল করবেন আপনি। কেন বলছি এই কথা সেটাই বলবো এই শেষ অধ্যায়। ৬৬ বছর ধরে ভারতের ৮টি রাজ্যের বুকে ৫২টি ছদ্মনাম নিয়ে প্রায় ৪০০ জন মানুষকে ঠকিয়ে নটবরলাল উপার্জন করেছিলেন প্রায় ১,২৯০ কোটি টাকা। হর্ষদ মেহতা, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়ার তুলনায় এই প্রতারণার অঙ্ক অনেক কম হলেও আজও নাকি ভারতের সর্বকালের সেরা প্রতারক হিসেবে মানে, কেন জানেন? কেবলমাত্র তার বুদ্ধির জন্য। আজও বিহারে তার গ্রামবাসীরা নটবরলালকে ভগবান মানেন। তারা আজও বলেন, গরিবদের লুটে যারা বড়লোক হয়েছিল তাদের লুটে সেই টাকা আবার গরিবদের ফিরিয়ে দিতেন তিনি। নিয়মিত মানুষকে পেট ভরে খাওয়াতেন। আর গ্রামবাসীদের হাতে দিতেন টাকা। তবে যে যাই বলুক না কেন, তার গ্রামের লোকেরা কিন্তু তাকে নিয়ে আজও গর্ব করেন। নটবরলালের স্মৃতিস্তম্ভ বানাতে শায়দা এমন লার্জার দ্যান লাইফ যে মানুষের জীবন তাকে নিয়ে সিনেমা হবে না। তাই কখনো হয় তার জীবন নিয়ে 1979 তৈরি হয় অমিতাভ বচ্চন আর রেখা অভিনীত মিস্টার নটবরলাল। এরপর 2005 আসে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন আর রানী মুখার্জি অভিনীত বন্টি অর বাবলি। আর 2014 আসে ইমরান হাশমি অভিনীত রাজা নটবরলাল। কিন্তু সবথেকে অবাক করার বিষয় হল যে এলাকায় জন্ম হয়েছিল নটবরলালের, সেই একই এলাকায় জন্ম হয়েছি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের। যে জিরাদা স্টেশন থেকে ট্রেনে চড়ে রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবন, সেই একই স্টেশন থেকে একই ট্রেনে উঠেছিলেন মিস্টার নটবরলালও সেই রাষ্ট্রপতি ভবনটাই বিক্রি করতে। মিস্টিরিয়াস ওয়ার্ল্ডের ভিডিওটি আপনাদের কি রকম লেগেছে আপনারা কমেন্টে জানান। আমি সুজন আপনাদের সাথে আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাথে রাখবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।